বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স এবং যে যেখান থেকে আমার সেশনটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকের সেশনে আলোচনায় থাকছে মৌলিক অর্থনৈতিক সমস্যাবলী, উচ্চ মাধ্যমিক অর্থনীতির প্রথম বর্ষের ব্যবসায় ব্যবস্থাপনা শাখার ছাত্রছাত্রীদের জন্য। মৌলিক অর্থনৈতিক সমস্যাবলী থেকে তোমাদের জন্য আজকে আমার 3 নাম্বার সেশন। আলোচনায় থাকছি আমি জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, গুলশান কলেজ, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রী, আমি প্রথমেই পূর্ব পাঠের একটু পুনরালোচনা করব। পূর্ব পাঠের গত ক্লাসে আমি কি শিখছিলাম সেটা একটু যাচাই করে নেব। গত ক্লাসে আমাদের আলোচনায় ছিল অর্থনৈতিক ব্যবস্থা। 4টি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম। অর্থনৈতিক ব্যবস্থাগুলো 4টি ছিল: ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। ধারণাগুলো খুবই সহজ এবং এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আমি আবারও এই ধারণাগুলোর মৌলিক কিছু দিক, চৌম্বক কিছু অংশ রিপ্লে করব, পুনরায় আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত। ব্যক্তি ইচ্ছে করলে সম্পদের মালিক হতে পারে, ব্যক্তি মুনাফা অর্জন করতে পারে, মুনাফা ভোগ করতে পারে এবং ভোগের স্বাধীনতা ব্যক্তির রয়েছে। আবার সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা যদি বলি, সম্পূর্ণটাই তার উল্টো। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা হচ্ছে যে অর্থব্যবস্থায় ব্যক্তির কোনো সম্পদের মালিক হওয়ার স্বাধীনতা নেই, ব্যক্তি সম্পদের মালিক হতে পারবে না, সকল সম্পদের মালিক হবে রাষ্ট্র। ব্যক্তি শুধু তার যোগ্যতা অনুযায়ী কাজ করে যাবে, সেই কাজের পারিশ্রমিক হিসেবে সমস্ত ভোগ পরিচালনার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার। সমাজতান্ত্রিক এবং নির্দেশমূলক অর্থব্যবস্থা এবং পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অনেক ত্রুটি বিচ্যুতি বাদ দিয়ে তাদের গুণগুলো গ্রহণ করে নতুন আরেকটি অর্থব্যবস্থার উদ্ভব হয়, যাকে আমরা মিশ্র অর্থব্যবস্থা বলে থাকি। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিও সম্পদের মালিক হতে পারবে, রাষ্ট্র সম্পদের মালিক হতে পারবে। ব্যক্তিও মুনাফা ভোগ করতে পারবে, রাষ্ট্র তার উপর হস্তক্ষেপ করতে পারবে। অর্থাৎ সরকারি ও বেসরকারি মালিকানার সহাবস্থান যেখানে লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। আমরা যদি উদাহরণ হিসেবেও বলি, তাহলে বাংলাদেশ, ভারত এগুলো মিশ্র অর্থব্যবস্থার দেশ। আর যদি নির্দেশমূলক অর্থব্যবস্থার উদাহরণ বলি, তাহলে বলতে পারি সোভিয়েত ইউনিয়ন। আবার ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের আরো একটি অর্থব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই অর্থব্যবস্থাটা ছিল ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত হয়। কোরআন ও সুন্নাহর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের মালিক হতে পারবে ব্যক্তি, কিন্তু তার একটা সীমা থাকবে। সীমিত আকারে ব্যক্তি সম্পদের মালিক হতে পারবে, মুনাফা অর্জন করতে পারবে, মুনাফা ভোগও করতে পারবে, ভোক্তার ইচ্ছার প্রতিফলন হবে, তবে সেটা একটা সীমিত আকারে হবে, কোরআন ও সুন্নাহর আলোকে হবে। যেমন সৌদি আরব। এই ছিল আমার 4টি অর্থব্যবস্থার মূল কথাগুলো। এখানে আরেকটাও ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ পড়ে গেছে, যেটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থব্যবস্থায় আছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দাম প্রক্রিয়াটা হচ্ছে
চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হবে। কোনো ক্রেতা ইচ্ছা করলেই যেমন দ্রব্যটি কম দামে কিনতে পারবে না, আবার কোনো বিক্রেতা ইচ্ছে করলে দ্রব্যটি বেশি দামে বিক্রি করতে পারবে না। চাহিদা ও যোগানে নির্ধারণ করবে ওই দ্রব্যের দাম কত হবে। এই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার একটা চিত্র দেখানো যায়, আমি নেক্সট কোনো ভিডিওতে সেটা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ আলোচনায় ছিলাম তোমাদের পূর্ব পাঠ নিয়ে। আশা করি তোমরা পূর্ব পাঠে যে জড়তাগুলো ছিল, যে সমস্যা ছিল, সেগুলো তোমাদের সমাধান হয়েছে। তো আমাদের পরের যে আলোচনা, আজকের যে আলোচনা করব, আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাব। আজকের আলোচনার প্রথমেই যেটা রাখছি আমি, অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞার বা ধারণার বৈশিষ্ট্য আসে তোমাদের পরীক্ষায়। আমি প্রশ্নভিত্তিক একটু দেখাচ্ছি। অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞার বৈশিষ্ট্য। এল রবিন্স অর্থনীতিকে যেভাবে সংজ্ঞায়িত করছেন, আমি প্রথমেই সেখানে চলে যাব। অধ্যাপক এল রবিন্স বলেছেন সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা রয়েছে, অর্থাৎ উনি নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনমূলক কার্যাবলী আলোচনা করে। উনি 1931 সালে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স নামক গ্রন্থটি প্রকাশ করেন। তার সংজ্ঞার বৈশিষ্ট্যের মাঝে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করতে পারি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থনীতি একটি বিজ্ঞান। উনি বলেছেন, অধ্যাপক এল রবিন্স বলেছেন অর্থনীতি একটি বিজ্ঞান। রবিন্স তার সংজ্ঞায় অর্থনীতিকে একটি বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে অর্থনীতি অপ্রাচুর্যকে কেন্দ্র করে মানুষের আচরণ নিয়ে সুশৃঙ্খল ভাবে আলোচনা করে। শুধু বিজ্ঞান নয়, রবিন্স একে একে একটি বিশুদ্ধ বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। বিশুদ্ধ এবং নিরপেক্ষ বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন অধ্যাপক এল রবিন্স। তারপর বলেছেন অসীম অভাব। যে আলোচনাগুলো আমার পূর্বের ক্লাসে ছিল, যদিও এইভাবে সাজিয়ে বলা হয় নাই, মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন প্রকারের। খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক সমস্যা সমূহ আরামদায়ক দ্রব্যেরও অভাব বোধ হয়। মানুষ একটি দ্রব্যের অভাব পূরণ করার পর আরেকটি দ্রব্যের অভাব এসে হাজির হয়। এটা মানুষের রেশনাল যুক্তিশীল মানুষের একটা বৈশিষ্ট্য, যে একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব দেখা দেয়। তারপর উনি বলেছেন অভাবের আপেক্ষিক গুরুত্ব রয়েছে। নির্বাচন ও সমন্বয় সাধনের সমস্যার কথা উনি বলেছেন। অভাবের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝানো হয়, অর্থাৎ একটি দ্রব্যের অভাব এক এক ব্যক্তির কাছে এক এক রকম হতে পারে। যে অভাবটা এক্স এর কাছে বেশি প্রয়োজন, আবার ওয়াই এর কাছে সেটা অপ্রয়োজনীয় মনে হতে পারে। তো এটাকে আপেক্ষিক গুরুত্বর সাথে উনি বিবেচনা করেছেন। যেমন একটা নির্দিষ্ট সময় একই ব্যক্তির কাছে একই অভাব বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। যেমন বয়সের তারতম্যের কারণে অভাবের তীব্রতা বিভিন্ন রকম হতে পারে, আবার সময়ের পার্থক্যের কারণে অভাবের তীব্রতা বিভিন্ন রকম হতে পারে। তারপর সীমিত সম্পদ। আমাদের যে অসীম অভাব রয়েছে, এই অসীম অভাবগুলো কিন্তু সীমিত সম্পদ দ্বারাই পূরণ করতে হবে আমাকে। কারণ আমার অর্থনীতিতে এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট, যে অসীম অভাব এবং সীমিত সম্পদ, অর্থাৎ সম্পদের দুষ্প্রাপ্যতা, সম্পদের অপ্রাচুর্যতা, সম্পদের স্বল্পতা। এই স্বল্প সম্পদ দিয়ে আমাকে অসীম অভাব ওভারকাম করতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, প্রথমে কোন অভাবটা বেশি তীব্র আমার জন্য, কোন অভাবটা বেশি প্রয়োজন, সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওই আইডেন্টিফাই করে আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগোতে হবে। তো এল রবিন্স সেটাই বলেছেন যে অসীম অভাব
কে ওভারকাম করতে হবে সীমিত সম্পদ দ্বারা, সেটা করব আমি আমার নির্দিষ্ট ক্যাপাসিটির দ্বারাই করব। কিন্তু যেটা বেশি প্রয়োজন আমার জন্য, বেশি অভাবটা, যেই অভাবটা বেশি তীব্র, বেশি দরকারি, সেটা আমি আগে পূরণ করব। এটা কিন্তু মানুষের মস্তিষ্কে অটোমেটিক্যালি সেট হয়ে যায়। যেমন এই উদাহরণটা আমি আগে বলেছিলাম, একজন গৃহকর্তা ঘুম থেকে উঠেই তার স্ত্রীর কাছে শুনলো যে আমার বাজার খরচ লাগবে। মেয়ে বললো স্কুলের বেতন দিতে লাগবে, ছেলে বললো একটা ফুটবল কিনে দিতে লাগবে, মা বললো যে আমার প্রেশার ওষুধ লাগবে। এখন গৃহকর্তার পকেটে যে টাকা আছে, সে টাকা দ্বারা সবগুলো চাহিদা বা অভাব একসাথে পূরণ করা পসিবল। তখন কিন্তু গৃহকর্তা স্বাভাবিকভাবেই চিন্তা করবে যে আমার আসলে কোন অভাবটা বেশি জরুরি, কোনটা আগে পূরণ করা প্রয়োজন। অটোমেটিক্যালি তার মাথায় সেট হয়ে যায়। আমি তোমাদেরও কোশ্চেন করেছিলাম, তোমরাও বলেছিলে যে হ্যাঁ, মায়ের প্রেশার ওষুধটা আগে লাগবে, কারণ প্রেশার ওষুধ নিয়মিত খেতে হয়। আচ্ছা, প্রেশার ওষুধ কিনলো, তারপর কোন অভাবটা সে পূরণ করবে। তারপর গৃহকর্তীর যে বাজার খরচ আছে, দৈনন্দিন চাল ডাল লবণ তেল, যেগুলো না হলেই নয়। পোলাও মাংস না খাইলাম, কিন্তু সাধারণ যে আমার খাবার খরচ সেগুলো তো লাগবে। তারপর যদি বলি আমি মেয়ের স্কুলের বেতন, এই দুইটা অভাব পূরণ করার পরে পারলে মেয়ের স্কুলের বেতন দেবো। এরপরেও যদি আমার পকেটে সম্পদ থাকে, টাকা থাকে, তাহলে আমি কি করব? ছেলেকে শখের একটা ফুটবল কিনে দেবো। এই যে সিরিয়াল গুলো আমি মেনটেন করলাম, এগুলো চিন্তা করা, এগুলো বেছে নেওয়া আহ, হচ্ছে অর্থনীতির মূল আলোচ্য বিষয়। মৌলিক অর্থনৈতিক সমস্যার একটি মূল আলোচ্য কি, কি দ্রব্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। মৌলিক অর্থনৈতিক সমস্যার কি কি সমস্যা হতে পারে উৎপাদন ক্ষেত্রে। তো আমি আলোচনা করছিলাম এল রবিন্সের সংজ্ঞার বৈশিষ্ট্য। সেখানে আসছিল অসীম অভাব, অভাবের আপেক্ষিক গুরুত্ব এবং সীমিত সম্পদ। এই সীমিত সম্পদ দ্বারাই আমাকে অসীম অভাব পূরণ করার চেষ্টা করতে হবে। তো সবচেয়ে যে মূল যে বৈশিষ্ট্যটা অধ্যাপক এল রবিন্সের, সেটা হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা। অর্থাৎ একই সম্পদ দ্বারা বিকল্প ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু বেশি অভাব পূরণ করতে পারি। একটা সম্পদ দ্বারা বিভিন্ন ভাবে পূরণ করা যেতে পারে। যেমন এক খণ্ড জমিতে ধান চাষ করা যেতে পারে, আবার এক খণ্ড জমিতে পাট চাষ করা যেতে পারে। এখন কোনটা চাষ করব আমি, সেটা নির্ভর করবে আমার দেশের, আমার ব্যক্তির, আমার সমাজের, আমার রাষ্ট্রের প্রয়োজনীয়তার উপর। যদি আমার দেশে খাদ্যদ্রব্যের অভাব হয়, আমার পরিবারের জন্য খাবারের তীব্র ভাবে অভাব হয়, তখন আমি স্বাভাবিকভাবেই ধান উৎপাদন করব। আর আমার দেশটি যদি উন্নত হয়, যে আমার খাদ্য চাহিদা পূরণ হওয়ার পরে আমার এখন আহ বেশি অর্থের প্রয়োজন, মুনাফার প্রয়োজন, তখন আমি পাট উৎপাদন করব। অথবা এক খণ্ড জমিতে কিন্তু আমি ধান এবং পাট দুইটাই উৎপাদন করতে পারি। একটা উৎপাদন করে একটা ছেড়ে দিতে পারি, অথবা কিছু অংশে ধান, কিছু অংশে পাট উৎপাদন করতে পারি। অর্থাৎ সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা রয়েছে। যে সম্পদ আছে আমার নির্দিষ্ট, সেই সম্পদটাকে আমি বিকল্প ভাবেও ব্যবহার করতে পারি। যেমন আমার ধান উৎপাদনে ব্যবহার করতে পারি, তেমন আমি পাট উৎপাদনও ব্যবহার করতে পারি। এই যে সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা, এটা ছিল এল রবিন্সের সংজ্ঞায় মূল এবং প্রধান, সবগুলো প্রধান বৈশিষ্ট্য আমি যেগুলো আলোচনা করছি বা করছিলাম। তবে এটা হচ্ছে একেবারেই ইম্পর্টেন্ট আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আলোচনায় আছি অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞার বৈশিষ্ট্য। অধ্যাপক এল রবিন্স এর সংজ্ঞার মূল বৈশিষ্ট্যগুলো আমি আবারও বলছি। অর্থনীতি একটি বিজ্ঞান উনি বলেছেন, বর্ণনা করছিলাম। অসীম অভাব, সীমিত সম্পদ, অভাবের আপেক্ষিক গুরুত্ব, এবং উনি বলেছেন সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা রয়েছে। নির্বাচনজনিত সমস্যার কথা আসছে আমাদের, যে সম্পদ যদি আমার আলোচনা চলে আসছে, অনেকগুলো অভাব দেখা দিলে আমি কোন অভাবকে আগে পূরণ করব, এটা কিন্তু নির্বাচন করা, এটাই কিন্তু বাছাই করা। যে অনেকগুলো অভাব থেকে কোনটা আমি বেছে নিব, কোনটা আমাকে আগে পূরণ করতে হবে, সিলেক্ট করতে হবে, সেটাই হচ্ছে সম্পদের নির্বাচন বা অভাবের নির্বাচন। তোমাদের আরো একটি বিষয় আমি আলোচনা করব, ছোট একটু আলোচনা করব, মানে আগামী পাঠের যেটা থাকবে সেটুকু একটু আলোচনা করে ছেড়ে দিব। সেটা হচ্ছে আমরা রিলেটেড একটা আলোচনা, যার জন্য আমি একটু করছি। একটি দ্রব্যের, আমাদের যেহেতু সম্পদের ক্যাপাসিটি সীমিত, সেজন্য কিন্তু আমরা সবগুলো অভাব পূরণ করতে পারি না। একটি দ্রব্যের অভাব পূরণ করে আরেকটি দ্রব্যের অভাব ছেড়ে দিতে হয়।
অথবা একটা বেশি করলে আরেকটা কম করতে হয়। যেমন আমি বলছিলাম ধান পাটের বেলায় যে 1 খণ্ড জমিতে ধান উৎপাদন করলে পাট করা যায় না, আবার পাট করলে ধান করা যায় না। অথবা ধান বেশি করলে পাট কমাই করতে হয়, পাট বেশি করলে ধান কমাই করতে হয়। এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে অর্থনীতির ভাষায় কি বলা হয় জানেন? অর্থনীতির ভাষায় বলা হয় একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে গেলে আরেকটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয়, তাকে অর্থনীতির ভাষায় বলা হয় সুযোগ ব্যয়। হ্যাঁ, একটি সুযোগ গ্রহণ করার জন্য আরেকটি সুযোগ ত্যাগ করতে হয়। এটা হচ্ছে সুযোগের দিক থেকে। আবার যদি উৎপাদনের দিক থেকে বলি, একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে গেলে আরেকটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয়, তাকে সুযোগ ব্যয় বলে। আবার যদি ভোগের দিক কথা বলি, একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে গেলে আরেকটি দ্রব্যের ভোগ ছেড়ে দিতে হয়, তাকে সুযোগ ব্যয় বলা হয়। সুযোগ ব্যয়টাও একটা ইম্পর্টেন্ট আলোচনার বিষয়। তোমাদের পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে ছোট কোশ্চেনে সুযোগ ব্যয়টা অনেক সময় লক্ষ্য করে থাকি আমরা। তা আমি আবারও বলছি, সম্পদের সীমাবদ্ধতার জন্য একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে হলে আরেকটি দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয়, যাকে প্রথম দ্রব্যের সুযোগ ব্যয় বলা হয়। হ্যাঁ, সুযোগ ব্যয় নিয়ে আমি আলোচনায় থাকবো আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। তোমাদের সবার সুস্বাস্থ্য, সুন্দর সময়, সুন্দর ভবিষ্যৎ, লেখাপড়ায় মনোযোগী হও কামনা করে আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে।